হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী এর একবারে বেসিক, যা আপনাদের খুবই এটা হচ্ছে আধা প্রস্তুত পণ্য এবং সর্বশেষ যে আমাদের ইটের ফর্মগুলো করা আছে, তৈরি করা আছে, সেগুলোকে যখন আগুনে পুড়ে একবারে শক্ত কটকটা করা হয় সেটা হচ্ছে ইট। সেটাকে কি বলতে পারি? সেটাকে বলতে পারি আমরা প্রস্তুত পণ্য বা তৈরি পণ্য। হ্যাঁ, প্রস্তুত পণ্য বা তৈরি পণ্য কি বলতে পারি? প্রস্তুত পণ্য বা তৈরি পণ্য। আচ্ছা, এই তিন ধরনের কিন্তু কি থাকে এই অঙ্কের মধ্যে মজুদ থাকে, এই তিন ধরনের মজুদ। আবার প্রত্যেকটা মজুদের কি আছে? প্রারম্ভিক আছে, সমাপনী আছে। তাহলে প্রারম্ভিক কাঁচামাল, সমাপনী কাঁচামাল, প্রারম্ভিক আধা প্রস্তুত, সমাপনী আধা প্রস্তুত, প্রারম্ভিক প্রস্তুত পণ্য, সমাপনী। তো অঙ্কের মধ্যে সবচেয়ে একটা ভালো দিক যেটা, সেই দিকটা হচ্ছে যে যত প্রারম্ভিক আছে প্রারম্ভিকগুলো সবসময় যোগ হয় এবং সমাপনীগুলো সবসময়ের জন্য বিয়োগ। এই একটা ভালো দিক। তাহলে শুরু হবে কোথা থেকে? প্রারম্ভিক কাঁচামাল থেকে। প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল থেকে শুরু। এই প্রারম্ভিক কাঁচামালের টাকা আমরা বসাই দিব, দ্বিতীয় ঘরে হোক আর প্রথম ঘরে হোক বসাই দিলাম। এই কাঁচামালের সাথে আমরা কি করব? যদি থাকে ক্রয়, কি থাকে? কি ক্রয়? বলতো কাঁচামাল। এই যে কাঁচামাল ক্রয়টাকে আমরা যোগ দিব। তোমাদের যদি সামনে পরীক্ষা, এক্সট্রা কোনো এন্ট্রি নিয়ে আসবো না, পরীক্ষায় যেগুলো যেগুলো এন্ট্রি আসবে সেগুলো এন্ট্রি। এই কাঁচামাল ক্রয়টাকে যোগ করলাম। এই কাঁচামাল ক্রয়টাকে যোগ করার পরে যোগ বিয়োগগুলো সাথে সাথে টেনে নিব আমরা। হ্যাঁ, যোগ করার পরে আমরা যেটা পাবো, এই যে একটা নাম পাইলাম না, এটার নাম হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামাল। কি নাম? ব্যবহারযোগ্য কাঁচামাল। অর্থাৎ তোমাদেরকে যে ভাটার উদাহরণ, ইটের ভাটার উদাহরণ দিলাম, সেখান থেকে একটু চিন্তা করি যে আমার আগে থেকেই ধরো যে 20 গাড়ি মাটি স্তূপ করা আছে, পরে আবার মাটি কিনে নিয়ে আসছি 10 গাড়ি। তাহলে মোটের উপরে আমি কত গাড়ি ব্যবহার করতে পারবো? যদি আমি ইট বানাইতে চাই 30 গাড়ি মাটি ব্যবহার করতে পারবো। তার মানে কি, আমার আগে যতগুলো মাটি আছে এবং পরে যতগুলো মাটি কিনলাম সবগুলোই আমি ব্যবহার করতে পারবো। এটার নাম হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামাল। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যদি কি করি, যদি দেখতে পাচ্ছি এরকমটা যে আমার ব্যবহারযোগ্য কাঁচামাল হয়েছে ধরো যে 20,000 টাকা। আমার ব্যবহারযোগ্য কাঁচামাল কত টাকা আছে? 30,000। আমি দেখতে পাচ্ছি যে আমার সমাপনী কাঁচামাল, সমাপনী মানে কি, এখনো আমার কাছে আছে, যেটা এখনো আমি ব্যবহার করি নাই। আমার সমাপনী কাঁচামাল এখনো আছে 5,000 টাকা। তাহলে বলো তো 20,000 এর মধ্যে 5,000 যদি এখনো থাকে, তাহলে 15,000 টাকা কি হয়ে গেছে? খরচ, ব্যবহার হয়ে গেছে। এই জায়গায় ওইটাই সেজন্য বললাম সমাপনী মজুদগুলো সবসময় কি হয়? সমাপনী মজুদগুলো সবসময় মাইনাস হয়। তাহলে এখানে সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল। এই সবটা যে মনে রাখতে পারবি তার জন্য এই অধ্যায় ক্লিয়ার। এবং এমসিকিউ এই সব থেকেই দিতে পারবে নির্ঘাত, এই সব থেকেই দুইটা এমসিকিউ পাবে। তাহলে সমাপনী কাঁচামালটাকে আমরা কি করলাম? বিয়োগ করব। বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে এখন দ্বিতীয় ঘরে ট্রান্সফার দিয়ে দিলাম। সেটার নাম কি দিব? ব্যবহৃত কাঁচামাল। কাঁচামাল। এইখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন চাই ক নম্বরে, ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। কিংবা এমসিকিউ তে প্রশ্ন চাই, এমসিকিউ তে আসে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ কত। ঠিক আছে, ব্যবহৃত কাঁচামাল বলতে একটা স্টেপ, কিন্তু একটা স্টেপ আমরা শিখে গেলাম। পরের স্টেপটা হচ্ছে এই ব্যবহৃত কাঁচামালের সাথে যদি আমরা প্রত্যক্ষ, এই প্রত্যক্ষ যে কোনো খরচ, প্রত্যক্ষ যে কোনো খরচ যদি বলা হয়, প্রত্যক্ষ বেতন অবভিয়াসলি এই জায়গায়, এই জায়গায় এটা প্রত্যক্ষ মজুরি এই জায়গায়। ঠিক আছে, জাস্ট শুধু প্রত্যক্ষ, কিন্তু অন্য কোনো কিছু না। মজুরি থাকতে পারে, বেতন থাকতে পারে, জাস্ট প্রত্যক্ষ থাকলেই হইলো। প্রত্যক্ষ ড্যাশ 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 ড্যাশ, এখানে মজুরি, বেতন ইত্যাদি থাকতে পারে। এইটাকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটার নাম হবে মুখ্য ব্যয়। কি নাম? মুখ্য ব্যয়। আমি স্টেপটাকে অন্য কালার করি, তাহলে একটু সুবিধা হবে যে স্টেপগুলো কোথায় কোথায়। মুখ্য ব্যয় এখানে তাহলে হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল। লেখা বোঝা যায় রে উজ্জ্বল? হ্যাঁ, ব্যবহৃত কাঁচামাল। এটা হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামাল, এখানে আন্ডারলাইন করে দিলাম। মুখ্য ব্যয় পর্যন্ত কি পারবো? মুখ্য ব্যয় কিভাবে বের করে?
প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল করা এগুলোকে যোগ, তারপরে সমাপনী কাঁচামালটাকে বিয়োগ, বিয়োগ করার পরে যেটা পাই সেটার নাম ব্যবহৃত কাঁচামাল। আর ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলেই আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। ক্লিয়ার? এরপরে যেটা যোগ হবে, এরপরে যোগ হবে তারপরে যোগ দিব হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, উপরিব্যয়। এই যে এটা লেখার আগে তোমাদের একটু বলে দেই, যদিও প্রশ্নে কারখানা উপরিব্যয় নামেই কিছু টাকা দেওয়াই থাকে। হ্যাঁ, কারখানা উপরিব্যয় বলতে কি কারখানার যত খরচ, মানে কারখানার মধ্যেকার যত খরচ। তার মানে কি কারখানা বলতে কি এই মেশিনটাকেও বোঝায়। তাহলে যদি লেখা থাকে যে মেশিনেরও বোঝায়, তাহলে বলা যাবে এই কারখানার উপরিব্যয়ে সিএলএ ঢুকবে, মেশিনেরও বোঝায়। হ্যাঁ, তারপরে হচ্ছে কারখানা ভাড়া, কারখানার মানে কারখানার রিলেটেড যত কস্ট, যদিও এগুলো আমাদের থাকে না, কষ্টের মধ্যে থাকে না, যদি থাকে তাহলে বুঝতে হবে যে কারখানা রিলেটেড যত কস্ট আছে এই জায়গায় আমরা কি করব, সবগুলোকে যোগ করব। এবং হচ্ছে কারখানা রিলেটেড উপরিব্যয়ের সাথে আরেকটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে পরোক্ষ ব্যয়গুলো। কি কি পরোক্ষ ব্যয়গুলো? এই যে পরোক্ষ বেতন, পরোক্ষ মজুরি, পরোক্ষ ভাড়া, এটা কিন্তু যোগ হয়। এই যে যোগ করে দিলাম, স্টেপের টাকাগুলো একসাথে যোগ করে দেবো। একসাথে যোগ করে দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে গিয়ে উৎপাদন ব্যয়। কি নাম? সেটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। এই ঘরেই টাকা বসাইলাম, তোমরা তৃতীয় ঘরেও ট্রান্সফার করতে পারো, সমস্যা নেই। এটার নাম হচ্ছে উৎপাদন ব্যয় অবলিক, এটারই নাম হচ্ছে রূপান্তর ব্যয়। এটা জানতে হবে, নাহলে প্রশ্নের মধ্যে রূপান্তর ব্যয় যাবে, আমরা কোথায় যে রূপান্তর ব্যয় কিভাবে যে নির্ণয় করে আমাদের তো এটা শেখানো হয়নি। তাহলে রূপান্তর ব্যয় এটারই নাম হচ্ছে কারখানা ব্যয়। কারখানা ব্যয় এটার নাম হচ্ছে কারখানা ব্যয়। এখন এই জায়গা থেকে আরেকটু আসি, একটু সামান্য কথায় আসি। সামান্য কথা হচ্ছে এটা যে আমার ধরো যে কারখানার মধ্যে পুরাতন যন্ত্রপাতি আছে, আর কি নষ্ট যন্ত্রপাতি, এগুলো বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়ে যাই হোক 10 টাকা বা 20 টাকা বা 200 টাকা বা 1000 টাকা পাইছি। এই 1000 টাকা পাওয়ার ফলে আমার কি কোনো উপকার হয়েছে? কি উপকারটা হয়েছে বলো তো? মূলধন বাড়ুক আর না বাড়ুক, মূলধনের সাথে তো সাথে নাই, মালিক দিলে মূলধন বাড়ে, মূলধন বাড়ে নাই। অন্ততভাবে একটা জিনিস আমার উপকারের দিকে আসছে, সহায় হয়ে আসছে। সেটা কি? যে আমার যদি আগে লাভ হওয়ার কথা ছিল 10,000, এখন কি 1000 সহ 11,000 আসবে। যদি ক্ষতি হতো 9,000, তাহলে এখন আর ক্ষতিটা 9,000 হবে না, 8,000 হবে। তার মানে এই জায়গায় যদি তোমরা দেখতে পাও পুরাতন বা পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয়, হ্যাঁ, পুরাতন দ্রব্যাদি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, তাহলে এই জায়গা থেকে আমরা মাইনাস করে দিব। মানে পরোক্ষ ব্যয় থেকে না, এই যে কারখানার উপর ব্যয় থেকে আমরা মাইনাস করে দিব। কারণ এটার ফলে আমার উৎপাদন ব্যয়টা কিন্তু কমে আসতেছে, যে কষ্ট একটু কমে আসতেছে। ঠিক আছে? যদি এটা তোমাদের প্রশ্নে খুব কম থাকে, একটা বার পরে আসছিল, পরে আর দেখা যায়নি, তারপর সাবধান থাকা ভালো। এইখানে আমরা কি পাইলাম? উৎপাদন ব্যয় পাইছি। আমাদের প্রশ্নের মধ্যে কথা বলি, প্রশ্নের মধ্যে বেশিরভাগ চায় ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো, নাহলে বলে রূপান্তর ব্যয় নির্ণয় করো। ক্লিয়ার? এখন যদি প্রশ্নের মধ্যে আমাদের কাছে চায় যে উৎপাদন ব্যয় নির্ণয় করো, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে দিব, এইটুকু পর্যন্ত করে দিব, শেষ। আর যদি বলে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো, তাহলে চেষ্টা করব যে আমরা একবারে টোটালি শেষ করব। একবারে বিবরণী মানে সম্পূর্ণটাই একটা বিবরণী, সম্পূর্ণটাই শেষ করো। তাহলে এখানে আসি পরের স্টেপগুলো। পরের স্টেপগুলো আরো সহজ। এই যে পরের স্টেপ, একবার যোগ একবার বিয়োগ। এই যে যোগটা দিছি, যোগের এখানে কি লিখবো বলো তো? যোগ মানে আমরা জানি যে প্রারম্ভিক, এবার কি হবে? আধা চলতি কার্য। হ্যাঁ, প্রারম্ভিক কার্য। টাকা এখানে বসাই দিলাম। তারপরে কি লিখতে পারি? যে সমাপনী চলতি কার্য। এর কি হবে? মাইনাস। তারপর টান দিয়ে দিলাম। হ্যাঁ, এটার সাথে আগে যোগ করে দিব, তারপরে বিয়োগ করে দিব, দিয়ে যত থাকে নিচে বসাইলাম। এইটার নাম একটা আছে, এইটার নাম হচ্ছে
বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটার নাম কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যদিও এই স্টেপটা আমাদের চাওয়া হয় না। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই স্টেপটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তারপরে এর সাথে যোগ হবে আবার প্রারম্ভিক। প্রারম্ভিক এবার কি আসবে? তৈরি পণ্য। ওই যে আমি বলছিলাম আমাদের মজুদ হচ্ছে 3 প্রকারের। এই যে প্রথম প্রকার মজুদের ব্যবহার শেষ, তারপরে হচ্ছে চলতি কাজের ব্যবহার শেষ করছি, এবং ফাইনালি হচ্ছে তৈরি পণ্যের আমরা কাজটা করে ফেললাম। মাইনাস হচ্ছে এখন এইটুক পর্যন্ত যে অঙ্কটা করছি, স্টেপ বাই স্টেপ করছি না? এখন কোন স্টেপে যদি দেখা যায় যে একটা লেনদেন নাই বা একটা ট্রানজাকশন নাই, একটা এন্ট্রি নাই, ধরো যে প্রত্যক্ষ মজুরিটা দেওয়া থাকলো না, তখন কি করবো? দিব না নাকি জোর করে এসে বসাই দিব? দেওয়া নাই, জোর করে বসাই দিই। তখন মুখ্য ব্যয় কোনটা? মুখ্য ব্যয় ওই যেটা যোগ করছে এটাই মুখ্য। কোনটা? তাহলে প্রত্যক্ষ ব্যয়টা নাই, তো মুখ্য ব্যয় কোনটা? তাহলে কি তার আগের অ্যামাউন্টটাই, তার আগের অ্যামাউন্টটাই ব্যবহৃত কাঁচামালটাই হচ্ছে মুখ্য ব্যয়, ওটাই প্রধান ব্যয়। ঠিক আছে, আর কোনো ব্যয় নাই। এই জায়গায় আমরা এখন ট্রান্সফার করতেছি থার্ড ঘরে, এই ঘরে আসে থার্ড ঘরে ট্রান্সফার করতেছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের, বিক্রিত পণ্যের, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে যে স্টেপ, যোগ প্রশাসনিক, প্রশাসনিক ব্যয়। হ্যাঁ, প্রশাসনিক ব্যয়। আর একটা কাজ করা যায়, এখানে আলাদা করেও লিখতে পারি প্রশাসনিক ব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় ও বিপণন ব্যয়, আলাদা করেও লিখতে পারি, আবার এক জায়গাও দিতে পারি, সমস্যা নেই, আলাদা করে দেখানোটাই ভালো। আর নিচে দিলে যোগ বিক্রয় ও বিপণন ব্যয়, বিক্রয় ও বিপণন ব্যয়। বিপণন মানে হচ্ছে মার্কেটিং, বিক্রয় ও বিপণন, এই দুটো ব্যয়ই থাকে মূলত। তো প্রশাসনিক ব্যয়গুলো কি কি? প্রশাসনিক ব্যয় হচ্ছে যে অফিস ভাড়া, হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে ম্যানেজারের বেতন, তারপরে হচ্ছে এই মানে ভিতরকার যেগুলো আছে, আর ওইখানে মূলত দেওয়াই থাকে প্রশাসনিক ব্যয়, লেখে দেওয়াই থাকে প্রশাসনিক ব্যয় হচ্ছে 50,000, আর বিক্রয় ও বিপণন ব্যয় হচ্ছে 60,000, লেখে দেওয়াই থাকে। আর যদি এক্সট্রা ভাবে থাকে যে অফিস ভাড়া, তাহলে কার মধ্যে যাবে? প্রশাসনিক ব্যয়। যদি বলা থাকে যে বিক্রয় প্রতিনিধির বেতন, তাহলে বিক্রয়ের মধ্যে চলে যাবে। তারপরে যদি বলা থাকে বিক্রয় কমিশন, বিক্রয়ের মধ্যে চলে যাবে। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কেন করে? বিক্রয়ের উদ্দেশ্যে করে, বিক্রয় চলে যাবে। ঠিক আছে, তো এরকম আর কি ভাগ করে নেব। প্রশাসনিক ব্যয় আর হচ্ছে বীমা ও বিপণন ব্যয়, এগুলো বসাই দিলাম, এগুলো বসাই দিয়ে যোগ করলাম। এই যোগটা করলাম, এটার নাম হচ্ছে মোট ব্যয়। এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে মোট ব্যয়। ঠিক আছে, আর মোট ব্যয় পর্যন্ত তোমরা আপাতত করবে একটা অঙ্ক, তারপরে তার নিচের অংশটুকু আমি